জোহার খুলুমবাই সকলকে। আমরা এখন বর্তমানে কলিকাতা মেডিকেল কলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে এসেছি। আমরা দেখছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে মেডিকেল যত ধরনের ডিসক্রিপেন্সি আমরা দেখতে পেয়েছি, সেটা ডক্টর নার্স থেকে শুরু করে ফার্মেসি, প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট এবং 2020 সাল থেকে 2024 সালের যে এই নিট MBBS এর যে অ্যাডমিশনে, সেখানে সন্দেহজনক এসটিদের বিরুদ্ধে যাতে যথাযথ পদক্ষেপের দাবি নিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এখানে একত্রিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এসে একত্রিত হয়েছেন। আজ দুপুর 1টা নাগাদ ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যারা কর্মকর্তা আছেন, ওনাদের সাথে দেখা করার একটা অনুমতি দিয়েছেন বা উনি বলেছেন যে উনি কল্যাণ সমিতির প্রতিনিধি বর্গদের সাথে দেখা করবেন। এরই সাথে স্বাস্থ্য ভবনে যিনি আছেন ডিরেক্টর অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি, উনিও বলেছেন যে দুপুর 3টে নাগাদ আমাদের সাথে, আমাদের প্রতিনিধিত্বের সাথে দেখা করবেন। তো আমাদের সামনে এখন আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি মিতচন্দ্র টুডু আছেন। ওনাকে কিছু কথা বলার জন্য বলবো যে এইভাবে আদিবাসীদেরকে আজকে এই কলকাতা মেডিকেল কলেজ বা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের কাছে কেন আসতে হলো? না, এটা আপনারা অনেকেই জানেন যে এখন আর এটা লুকোচুপির ব্যাপার নেই। প্রকাশ্যে দিবালোকের মতো একটা পরিষ্কার ধারণা মানুষের মধ্যে হয়েছে। সেটা হচ্ছে আদিবাসী যাদেরকে আমরা স্বাভাবিক নিয়মে যাদেরকে আমরা দেখি, লিস্টমের যেগুলো সার্টিফিকেট আমরা বলি, সেইগুলো হচ্ছে যেমন চৌধুরী আছে, চক্রবর্তী আছে, ব্যানার্জি আছে, এই ধরনের যারা অলরেডি সার্টিফিকেট নিয়ে নিয়েছেন। সেটা বিভিন্ন কারণভাবে নিয়েছেন, তারা হয়তো টাকা পয়সা দিয়ে নিয়েছেন কিংবা অন্যভাবে নিয়েছেন, তাদের তথ্য গোপন করে নিয়েছেন। তারা কিন্তু আমাদের আদিবাসীদের বঞ্চিত করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেডিকেলে আমাদের স্টুডেন্টদের যারা সত্যিকারে যারা আদিবাসী, তাদেরকে বঞ্চিত করে আমাদের এখানে তারা সুযোগটা নিয়েছে। ইতিমধ্যে আপনারা যে জেনেছেন, পরমব্রত রায় থেকে আরম্ভ করে আরিয়ানের অনেক তথ্য আমরা দিয়েছি এবং সেগুলোও আপনারা হয়তো টিভিতেও আপনারা দেখেছেন। স্বাভাবিক কারণে এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে কলেজগুলো রয়েছে, সেই মেডিকেল কলেজগুলোতে যে ভুয়ো সার্টিফিকেট ছাড়িয়ে প্রবেশ করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমরা চাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে যেখানে যেখানে 4 বছর 5 বছর যে বছরেই ভর্তি হোক না কেন, অন্তত 50 থেকে 60 প্রত্যেক ইয়ারে প্রত্যেকটা কলেজে যে ভর্তি হচ্ছে, বা আমাদের টোটাল 200-250 যারা ভর্তি হচ্ছে এখানে, সবগুলোই যে ফেক সার্টিফিকেটধারী, এটা নিশ্চিতভাবে বলা যায়। স্বাভাবিক কারণে আমাদের এই আসার কারণটাই হচ্ছে এই ফেক সার্টিফিকেটগুলোকে সেখান থেকে তাড়াতে হবে এবং অবিলম্বে আমাদের যারা আদিবাসীরা বঞ্চিত হয়েছে তাদেরকে সেখানে পুনর্বহাল করতে হবে এবং আগামী দিনগুলোতে যাতে আদিবাসীরা না করতে পারে তার সেটাকে নিশ্চিত করতে হবে। এই নিয়ে আমাদের মূলত। আচ্ছা, আপনারা তো এই সংগঠন সৃষ্টির প্রাথমিক লগ্ন থেকেই এই সমস্ত ফেক এসটিদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন করছেন বা কনসার্ন আধিকারিকদের চিঠি পাঠাচ্ছেন। তো এই যে 2020 সাল থেকে আপনারা বলছেন যে 2024 সাল পর্যন্ত যে এই নিট হোক বা বিভিন্ন মানে রিক্রুটমেন্ট হোক বা মানে রেকমেন্ডেশন হোক, এই যে ফেক এসটিতে ঢুকছে, তো এতবার চিঠি পাঠিয়েও কি তেমন কোনো সুরাহা হচ্ছে? বা আজকেও যে আপনারা এসেছেন, কতখানি আশাবাদী? এটা তো ঠিক, এটা হচ্ছে দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। আজকে ধরুন সব সময় হয়েছে, কংগ্রেস আমলেও আমরা দেখেছি, বামফ্রন্ট আমলেও আমরা দেখেছি এবং আজকে বর্তমান সরকার তার আমলেও আমরা ফেক সার্টিফিকেট দেখছি। তো সেটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, সেটাকে বন্ধ করতে গেলে খুব তাড়াতাড়ি সম্ভব হবে এরকম ধারণা করাটাও ঠিক লাগে। তবে আমরা 3 সাল থেকে যেভাবে লেগে আছি, তাতে আমাদের কিছু সাফল্য অবশ্যই আমাদের এসেছে। অলরেডি
2,500 থেকে 3,000 আমাদের সার্টিফিকেট বাতিল হয়েছে, এবং শুধু বাতিল নয়, এবং বেশ কিছু মেডিকেল কলেজ থেকে আমরা তাড়াতে পেরেছি। তার উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, আজকে বলার অবকাশ রাখে না। স্বাভাবিক কারণে আপনারা সারণ্যা মণ্ডলের মেদিনীপুর মেডিকেল কলেজের কথা আপনারা জানেন, ডায়মন্ড হারবারের যে পরমব্রত রায়ের কথা জানেন, বা ক্যালকাটা মেডিকেল কলেজে আরিয়ানের কথা আপনারা জানেন। সুতরাং আজকে ঢুকবার পিছনে কিছু সাকসেসফুল হচ্ছে, তবে এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী আমাদের লড়াই। সেই লড়াইয়ে আমাদের জিততে হলে আরও পরিকল্পনাভাবে আমাদের লড়াই করতে হবে, এবং সবাইকে নিয়ে আমাদের যে বিভিন্ন 40টা সাবকাস্ট আছে তাদের সব মানুষকে নিয়ে লড়াই করলে নিশ্চয়ই আমরা সাকসেস হব। তবে আমরা এমনও দেখেছি যে ফর্ম ফিল আপের সময় সেই ইউআর বা অন্য ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার পরে রেজাল্ট বেরোনোর পরে সে এসটি সার্টিফিকেট বের করে তারপরে তার নিটের যে অ্যাডমিশন সেইখানে তাকে আমরা নথিভুক্ত হতে দেখেছি। এরকম একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পরমব্রত রায়। তাহলে সার্টিফিকেট বার করা তো এক ব্যাপার, তাহলে এই ক্ষেত্রে এই স্বাস্থ্য ভবন বা এই মানে মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট বা নিটের কি ভূমিকা আপনারা দেখছেন? দেখুন, আমরা যে প্রসেসর আমাদের অ্যাকচুয়ালি যেখান থেকে বেরোয় সেটা হচ্ছে এসডিও অফিস থেকে সার্টিফিকেটগুলো বেরোয়। এখন এই সার্টিফিকেট বেরোনোর পরে যেটা ফর্মালি যেটা হয় সেটা আমরা দেখেছি, এই সার্টিফিকেটটা যেহেতু সই করা থাকে, অরিজিনাল এসডিও সার্টিফিকেট, এখানে যে তথ্য গোপন করেছে সেটা তো আর সার্টিফিকেটে লেখা থাকে না। মূলত এই সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে, এবং অ্যাপ্লাই করতে গিয়ে দেখা যাচ্ছে, আমরা যেটা দেখেছি, এটা 10 লক্ষ টাকা দিয়ে সার্টিফিকেট হাসিল করেছে, এরকমও উদাহরণ আমাদের কাছে আছে। এবং সেই টাকা দিয়ে হাসিল করার পরে বেশটি জায়গায় যেখানে একটু নন স্বাভাবিক কারণে একটু কম নন সেখানে ভর্তি হয়, সেই সুযোগটা ওরা কাজে লাগিয়েছে। এবং এই কাজে লাগানোর পরে আমরা দেখেছি যে এটা কিন্তু একটা শ্রেণীর মানুষ এটার সঙ্গে ইনভলভ আছে এরকম নয়, এটা কিন্তু বিভিন্ন ধরনের মানুষ এখানে ইনভলভ আছে। আর ওনারা যেটা আছে সেই বয়ং গচ্ছন্তির মতো সেখানে আন্দোলন ওনারা করছে। স্বাভাবিক কারণে আমরা যেখানে দেখেছি, ধরুন একটা সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য যদি বলা হয়, তাহলে ভেরিফিকেশনের জন্য কিন্তু সেখানে বিরাট কিছু ওখানে ওরা চার্জ করে না বা দেখে না। স্বাভাবিক কারণে সেগুলোকে একটু ভালোভাবে যদি একটু স্ক্রুটনি করে তাহলেই হয়তো ধরা পড়বে। কারণ মিসম্যাচ সার্টিফিকেট বলতে যারা চৌধুরী তারা এসটি হতে পারে না, যারা ব্যানার্জি তারা তো এসটি হতে পারে না, এই ধরনের লোকগুলো ধরে ধরে তাদের সার্টিফিকেট একটু যদি আমরা করি তাহলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা।